বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাক্তীরে লাখো মুসল্লির ঢল, চলছে আমবয়ান ও জিকির আজকার। আজ জমা পড়ছে আরো 2 সংস্কার কমিশনের প্রতিবেদন, জনপ্রশাসনে 100টি সুপারিশ, দুপুরে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল, মধ্যরাতে ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিনা নোটিশে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা, জ্বালানি সংকটের শঙ্কায় পরিবহন শ্রমিকরা। এখন আমার গাড়িতে তেল নাই, আমি তো জানি না। আমি নর্মালি আসছি সকালবেলা তেল ভরতে। যদি আজকে আমরা গাড়ি চালাই সেখানে তেল না পেলে আগামীকাল হলো আমাদের গাড়ি চলতে সমস্যা হবে। কুষ্টিয়ায় চুরির অপবাদ দিয়ে কলেজ ছাত্রীকে আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে। যশোরে ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ধসে পড়েছে অন্তত 80টি বসতবাড়ি, উদাসীন পানি উন্নয়ন বোর্ড। এবং সুইডেনে অরিব্র শহরে আততায়ীর গুলিতে অন্তত 10 জন নিহত, হামলাকারী শনাক্তে কাজ করছে পুলিশ, সতর্ক থাকার নির্দেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছি জ্যোতি সরোয়ার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভোরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ইবাদতের ধ্বনিতে মুখরিত হয় তুরাক্তীর, অপেক্ষা আখেরি মোনাজাতের। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে আমবয়ান, দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে হতে পারে আখেরি মোনাজাত। এই মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মেকা আহমদ জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে আগে থেকেই যানবাহন ঠিক করে রেখেছেন অনেকে। ইজতেমার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, কথা বলবো তার সাথে। সাফওয়ান, ইজতেমার আজ তো আখেরি মোনাজাত, এখন কেমন প্রস্তুতি দেখছেন, কি কার্যক্রম চলছে জানাবেন? আজ সকালে কিন্তু যে আমবয়ান রয়েছে, বাদ ফজর যেটি হয়েছে সেটির মধ্য দিয়ে কিন্তু আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সকালের যে আমবয়ান সেটি কিন্তু করেছেন ভারতের একজন মাওলানা এবং তারপরই বর্তমানে সে আমবয়ানটি চলছে এবং পাশাপাশি সেটি বাংলায় তর্জমা করা হচ্ছে। এরপরে আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 9:30 নাগাদ এখানে হেদায়েতের বয়ান করা রয়েছে, ওটি করবে মাওলানা আব্দুর রহমান, তিনি ভারতের। তো আপনি যেটি বললেন যে আখেরি মোনাজাতের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে এসে যোগ দিচ্ছেন এবং এই টঙ্গীর তুরাক্তীরে রয়েছি আমি এখন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইজতেমায় ঢোকার যে প্রবেশের জায়গাটি সেটি কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ মুসল্লিরা এখানে ভিড় করছেন এবং সকালে তাদের যে কার্যক্রমগুলো থাকে, যে খাওয়া দাওয়া সহ গোসল, সেইগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। এবং আজকে আমরা যেমনটি জানি যে দুপুর 12টা থেকে 12:30 নাগাদ এইখানে আখেরি মোনাজাত সেটি হওয়ার কথা রয়েছে এবং এটি পরিচালনা করবেন তাবলিগ জামাতের যে শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব, তার এটি পরিচালনা করার কথা রয়েছে। তো সকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল যেই প্রস্তুতি সেগুলো আমরা দেখতে পেয়েছি এবং এখানকার যেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি এখানে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানকার যেসব আবাসিক ভবনগুলো রয়েছে ইজতেমার মাঠের পাশাপাশি, সেখানে কিন্তু পুলিশের বিশেষ ওয়াচ টাওয়ার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি রয়েছে। এছাড়া মাঠে সেনা সদস্যরা রয়েছে, সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে। তো আমরা বর্তমানে যে একজনের সাথে কথা বলতে চাই, মুসল্লি, সকাল থেকে তো আপনারা আমল করছেন, তো আজকে আখিরি মোনাজাত, সকাল থেকে কি কি প্রস্তুতি নিলেন আপনারা? সকাল থেকে আমরা প্রস্তুতি নিয়েছি, বাড়িতে চলে যাবো। আজকে তো আখিরি মোনাজাত রয়েছে, তো আপনারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, কি চাবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে দেশের শৃঙ্খলা বজায় সবকিছু থাকুক, শান্তি মতো থাকুক, এটাই সবকিছু শান্তি মতো চলুক, এটাই চাওয়া। আমরা যেহেতু নিরাপদে যেতে পারি, সবাই এটাই দোয়া, সবার কাছে এটাই, আল্লাহর কাছে এটাই চাওয়া।
তারা বলছেন যে তাই সারা দেশে যে শান্তি শৃঙ্খলা সেটির জন্য তারা মহান আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়াও তাদের যে ক্ষমা প্রার্থনা এই বিগত দিনের যে গুনাহ ছিল সেগুলো মাফের জন্য দোয়া করবেন। এছাড়া তারা বলেছেন যে তাবলিগ জামাতের মধ্যে যে বর্তমানে যে ভাগ রয়েছে সেটি আসলে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে তারা দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে। তো আমার কাছে টঙ্গীর তুরাগতীর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখির মোনাজাতে সর্বশেষ খবর এই ছিল। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ইজতেমার ময়দান থেকে আরো যুক্ত আছেন আমাদের আরো একজন সহকর্মী ফাহিম আশরাফ, কথা বলবো তার সাথে। ফাহিম, আখেরি মোনাজাত নিয়ে মুসল্লিরা কি বলছেন জানাবেন, কি ধরনের প্রস্তুতি এখন সেখানে দেখছেন? জানেন যে আমরা এখন আছি বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের ময়দানে। তো এবারের আসরে এখন পর্যন্ত প্রায় লাখ লাখ মানুষ এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখন কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম কয়েকজন মুসল্লির সাথে, তারা জানাচ্ছিলেন যে তারা বিশ্ব ইজতেমায় এসেছেন, এবছর তারা এসেছেন শুরায়ে নিজামের অংশীদারি হয়ে। তো তারা মূলত দেশের শান্তি এবং মানুষের মুক্তি কামনার জন্য ইসলামের যে বাণী সেটি সারা দেশে এবং দেশের বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত তারা সকাল থেকেই বিভিন্ন আমল করছেন এবং বিভিন্ন দোয়া করছেন। এবং আমরা অপরদিকে দেখতে পাচ্ছি আমাদের যে প্রধান ফটক রয়েছে বিশ্ব ইজতেমার, তো প্রধান ফটকের বাহিরে মুসল্লিদের ভিড়ে দেখা যাচ্ছে বাস এবং অন্যান্য যানবাহনের একটি যানজট সৃষ্টি হয়েছে। তো যানজট নিরসনে আমাদের সেখানে ট্রাফিক কন্ট্রোল রুম রয়েছে, তারা সেখানে কাজ করছে বলে জানিয়েছেন। এছাড়াও ইজতেমা ময়দানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন সময় ড্রোন এবং পেট্রোলিং এর মাধ্যমে তারা তাদের নজরদারি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বেলা 12টায় যে মুনাজাত শুরু হওয়ার কথা রয়েছে, আখেরি মুনাজাত, সে মুনাজাতের প্রস্তুতি হিসেবে তারা এখন থেকেই বিভিন্নভাবে তারা প্রস্তুতি শুরু করেছেন। অনেকেই এখনো ঘুম থেকে উঠেননি, দেখা যাচ্ছে যে সারা রাত জিকির করার ফলে অথবা দোয়া করার ফলে অনেকেই এখন ঘুম থেকে উঠছেন এবং তাদের আমলের মাধ্যমে তারা আখেরি মুনাজাত সম্পন্ন করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে। চৈতি। ফাহিম, ধন্যবাদ আপনাকে। ইজতেমার ময়দানে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। আজ জমা পড়ছে জনপ্রশাসন সংস্কার কমিশন সহ 2 সংস্কার কমিশনের প্রতিবেদন। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দিবেন কমিশন প্রধানরা। জনপ্রশাসন সংস্কারে 100টি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বিগত 16 বছরের ভেঙে পড়া কাঠামো সংস্কারে গত 3 অক্টোবর 8 সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর 3 দফা সময় বাড়িয়ে কমিশনের মেয়াদ 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন। বুধবার বেলা 12:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। প্রতিবেদনে 100টির বেশি সুপারিশ থাকছে বলে জানিয়েছেন আব্দুল মুইত চৌধুরী। অনেক প্রস্তাব আলোচনা করেছি, কি ফাইনালি যাবে সেইটা কালকে দেখতে হবে। বুধবার জনপ্রশাসনের পাশাপাশি বিচার বিভাগ সংস্কার কমিশনেরও প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন, এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামী 8 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। আর এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন যাত্রা শুরু করবে। মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে সংস্কার কমিশন প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেয়। 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে আরও 5টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের কথা বলেছি, সেই কমিশনকে অ্যাক্টিভেট করব আমরা। বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে গেল 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত 4টি কমিশন। বুধবার প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার এই 6 কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ নিয়ে বৈঠকে পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, আগামী 8 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যাত্রা শুরু করবে। এরপর রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সমঝোতা ও ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে বলেও জানান আইন উপদেষ্টা। সমঝোতা ক্রমে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল করেছে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার মধ্যরাতে এই সিদ্ধান্ত হয়। এর আগে প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ভবনের ভেতরে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। এর আগে কোটা বহাল রাখার দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে 5 দিনের কর্মবিরতি ঘোষণা করেন কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। কোন শক্তি আমাকে আটকাতে পারবে না, একমাত্র আদর্শ আর নীতি। এইটা আমার ঘোষণা। আমি যেটা আইন আছে, যেটা নিয়ম আছে, আমি এটার বাইরে কোনো অবস্থাতেই যেতে পারবো না। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার দাস। শুভ, পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থা এখন দেখছেন? পাম্প মালিক ও পরিবহন শ্রমিকরা এবার কি বলছেন? ধন্যবাদ জয়তি। যেমনটা বলছিলেন যে নওগাঁতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে, সড়ক ও জনপথের পাশের পেট্রোল পাম্পগুলোকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজশাহী যে উত্তরবঙ্গের যে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন আছে এবং মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আছে, তাদের ডাকা আহ্বানে কিন্তু কালকে থেকে যারা রাত্রে যে সভা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে থেকে তেল বিপণন এবং উত্তোলন দুটোই কিন্তু বন্ধ রয়েছে। আজকে সকাল 8টা থেকে বন্ধ হয়েছে উত্তোলন এবং সকাল 6টা থেকে কিন্তু বন্ধ রয়েছে হলো তেল বিপণন, যার ফলে কিন্তু সকল পাম্পগুলো বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যারা সাধারণ তেল নিতে আসা মানুষগুলো। হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন হলো লোকাল যে মোটরসাইকেল গুলো আছে তারা, এবং এর ফলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বে আগামীকালকের বাস চলাচল। আমরা যখন কথা বলেছি এই উত্তরবঙ্গ শ্রমিক ইউনিয়নের যে সভাপতি আছেন আজিজুর রহমানের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সড়ক ও জনপথ যে বিনা নোটিশে তাদের যে অভিযান উত্তরবঙ্গে বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে তা অবৈধ ঘোষণা করে মাইকিং করে, বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তারা আলোচনাও করেন। তারপরও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে ইতিমধ্যে কয়েকটি পাম্প কিন্তু ভেঙে দিয়েছেন। তার প্রেক্ষিতেই গতকালকে তারা তাদের যে বাঘাবাড়ি যে কার্যালয় আছেন, সেই কার্যালয়ে কিন্তু তারা একটা সভা করেন। সেই সভা শেষে তারা এই সিদ্ধান্তটা নেন।
এর ফলে কিন্তু স্বাভাবিকভাবে ব্যাপক হয়রানিতে পড়েছেন এই সাধারণ মানুষজন। আমরা কিন্তু কথা বলবো যে দুই একজন যারা মোটরসাইকেল আরোহী আছেন, তারা তেল নিতে এসেছেন, তাদের কাছে একটু জানার চেষ্টা করবো যে কি ধরনের সমস্যায় তারা পড়ছেন। ভাই আমরা তো নিয়মিত পেট্রোল পাম্প থেকে তেল নেই, কিন্তু যদি পেট্রোল পাম্প বন্ধ থাকে তাহলে আমাদের তেল নেওয়া অসুবিধা হবে এবং আমরা প্রচন্ড ভোগান্তিতে পড়বো। যেমন লোকাল তেল নিতে হবে, লোকাল তেলের মান সঠিক থাকে না এবং দেখা যাচ্ছে এটা দামটাও অনেক বেশি নেয়। তো আমরা চাই এর দ্রুত সমাধান। ধন্যবাদ চৈতি। উনি যেমনটা বলছিলেন যে আসলে তাদের যে সমস্যাটা হচ্ছে এবং এটা একটু দ্রুত সমাধান চান। আমরা কিন্তু যে কথা বলেছি কিছু বাস ড্রাইভারের সঙ্গে, তারা বাস চালকরা কিন্তু বলেছেন যে যদি আজকেও তারা পাম্পটা বন্ধ থাকে, তবুও যেহেতু তারা আগের দিন তেলগুলো নিয়ে রাখেন বাসে, যার ফলে কিন্তু আজকে তারা চলাচল করতে পারবেন। কিন্তু যদি আজকে বন্ধ থাকে, আজকে তারা ঘুরে এসে তেলটা না উঠাতে পারার কারণে কিন্তু স্বাভাবিকভাবে আগামীকালকে বাসগুলো চলতে পারবে না, যার ফলে কিন্তু তখন একটা ব্যাপক সমস্যা তৈরি হবে। এবং আমরা কথা বলেছি উত্তরবঙ্গ শ্রমিক ইউনিয়নের যে সভাপতি আছেন তার সঙ্গে, তিনি কিন্তু বলেছেন যে আমাদের যে উচ্ছেদ অভিযানগুলো চালানো হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধভাবে চালানো হয়েছে। আমরা বারবার তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করলেও তারা কোনো সমাধানে আসছেন না। তার প্রেক্ষিতে তারা এই অবৈধভাবে যে উচ্ছেদ অভিযানটা শুরু করেছেন, তার প্রেক্ষিতে কিন্তু আমরা এই কর্মসূচিটা দিয়েছি। ধন্যবাদ। এই ছিল চৈতি সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে খবরাখবর। শুভ, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ। নির্ধারিত ঠিকানায় আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। তবে অনুসন্ধানে আইএফআইসি ব্যাংকে সংস্থাটির ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে তারা। এদিকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট ফ্রিজ করতে চিঠি দিয়েছে দুদক। ফজলে আদিত্য প্রতিবেদন। আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির সম্ভাব্য প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। দুই জায়গায় অভিযান চালানো হলেও প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পায়নি দুদক। তবে আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য মিলেছে। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে সরেজমিনে সিআরআই এর কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে দুদকের তদন্ত দল বাংলাদেশ ব্যাংকের ভল্টে অনুসন্ধান চালায়। এ সময় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেফ ডিপোজিট খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১ কেজিরও বেশি স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়। এমন অস্বাভাবিক সেফ ডিপোজিটের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক ফ্রিজ করার ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে দুদক। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে আগারগাঁও পাসপোর্ট অফিসের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হচ্ছে। তবে কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের বেশি। এমনটি জানালেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছেন এমন তথ্য নেই ইসির কাছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেবে কমিশন। শিউলি রায়ের রিপোর্ট। গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। সোমবার ছিল তথ্য গ্রহণের শেষ দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এবারের হালনাগাদে ভোটার তালিকা যুক্ত হচ্ছেন ৪৯,৭০,৩৮৮ জন ভোটার। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখেরও কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫,২৩,০০০, যা শতকরা হিসেবে ১.৭৭%। মোট বৃদ্ধির ৩.৯%-এর মধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার ২.৪৪%। এছাড়াও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা ১.৪৬%। নতুন ভোটার নিবন্ধন হয়েছেন ১.৪৬, মোট বৃদ্ধির হার সেক্ষেত্রে ৩.৯%। আর মৃত ভোটার কর্তনের হার এটা 1.77। নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। এই ডেটাটা আমরা রেগুলার আপডেট করছি। এখন আমি এই পয়েন্ট ইন টাইমে দাঁড়িয়ে বলছি, আগামীকালকে আসলে এই ডেটাটা চেঞ্জ হবে আর বাড়বে। কাজে আপনাকে এই ডেটাটা, সেজন্য স্ট্যাটিস্টিক্স এর ভেরিয়েশনটাই ওই জায়গাটাতে, সৌন্দর্যটাও ওইখানে যে আজকেরটা কালকের ভেরিয়েবল হয়ে যাচ্ছে, মানে রিলেটিভ হয়ে যাচ্ছে। এছাড়া নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে ১৮ বছরের বয়সী বাংলাদেশিরাও নিবন্ধন করতে পারবেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজশাহী বিভাগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। বিভাগের ৮ জেলার ৬৯ উপজেলার বিদ্যমান তালিকা থেকে ভোটার বেড়েছে প্রায় ৪%। মারা যাওয়ায় বাদ পড়েছেন ২.৫ লাখের বেশি ভোটার। তবে নির্ধারিত সময়ে যারা হালনাগাদের তথ্য দিতে পারেননি তাদের জন্য খোলা থাকছে ভোটার হওয়ার দ্বার। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিভাগে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে ৩ ফেব্রুয়ারি। ২০ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। ভোটার নিবন্ধন শুরু হচ্ছে বুধবার থেকে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন। দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম একজন ভোটার হওয়ার জন্য। নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজ, যেসব তথ্যগুলো প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশনে জমা দিয়েছি আমরা। নতুন ভোটার হতে পেরে খুবই ভালো লাগছে। আমি আসলে নতুন ভোটার হয়েছি এইবার। সো নতুন ভোটার হিসেবে আমার সামনে আশা থাকবে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। হালনাগাদ তথ্য অনুযায়ী বিভাগের সবচেয়ে বেশি ভোটার বেড়েছে পাবনা জেলায় ৪.৭৭%। এরপরই সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। মারা যাওয়ার তালিকা থেকে বাদ পড়া ভোটার সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে ১.৬৮%। নির্বাচন কমিশন এবার একটা টার্গেট 5% ধরেছিল, সেই অনুযায়ী আমাদের পুরা বিভাগে প্রায় 4% তথ্য সংগ্রহ হয়েছে। এবং আরও একটা আশাব্যঞ্জক যে আমাদের যেই ভোটারগুলো মারা গিয়েছে ইতিপূর্বে, সেটাও আমরা প্রায় ২,২৫,২৫২ জনকে আমরা কর্তনের তালিকা আওতায় নিয়ে এসেছি। যারা নির্ধারিত সময়ে তথ্য ফর্ম পূরণ করতে পারেননি তারা যে কোনো সময় নির্বাচন কমিশনের সফটওয়্যার বা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। একটা মানুষ সে আমাদের এই ৩৬৫ দিনই তিনি ভোটার হতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের অ্যাপসের মাধ্যমে সে ঘরে বসে কিংবা যে কোনো জায়গায় ল্যাপটপে যে কোনো দোকানে উনি তার তথ্যাদি দিয়ে নিজে তার তথ্য দিয়ে পূরণ করে ভোটার ফর্ম পূরণ করে তিনি আমাদের অফিসে আসলে আমরা বায়োমেট্রিক নিব। ২০২৪ সালের হিসেব অনুযায়ী রাজশাহী বিভাগে মোট ভোটার সংখ্যা ১,৫৭,১২,৯২১ জন, যার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১১৬ জন। নতুন তালিকায় তাদের কোনো তথ্য নেই। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ঘন কুয়াশায় ছেয়ে আছে কুড়িগ্রাম জেলা, বেড়েছে শীতের দাপট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জনজীবনে শীতের কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, মাঘের শেষে এসে কিন্তু কুড়িগ্রামের যে ঘন কুয়াশার দাপট সেটি কিন্তু অনেকটা বেড়ে গেছে। ঘন কুয়াশায় কিন্তু কুড়িগ্রামের যে পথ ঘাট রয়েছে সেটি কিন্তু ঢাকা রয়েছে। আমরা দেখেছি এই ঘন কুয়াশা উপেক্ষা করে কিন্তু বিভিন্ন যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু সতর্কতার সঙ্গে কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এছাড়াও কিন্তু এই আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এরকম গত 2 সপ্তাহ ধরে কিন্তু 10 থেকে 13
ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে এখানকার তাপমাত্রা। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই ঘন কুয়াশায় কিন্তু যে কুড়িগ্রামের চারদিক কিন্তু ঢেকে গেছে। এই ঘন কুয়াশা উপেক্ষা করে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু মাঠে কাজ করছে, সে সময় কিন্তু তারা শীত কষ্টে ভুগছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রামে বড় মৌসুম চলছে, কৃষকরা কিন্তু বড় রোপণে ব্যস্ত সময় পার করছেন। যেহেতু তারা এই সকালেই কিন্তু কৃষক যারা তারা কিন্তু মাঠে কাজ করে, সে সময় কিন্তু এই শীতে কষ্টে পড়ছেন এই অঞ্চলের মানুষ। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সে হাসপাতালে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যের দেখা মিলছে। সূর্যের দেখা মিললেও কিন্তু উত্তরীয় হিমেল হাওয়ার কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হয় এই অঞ্চলে। এই সময়টায় কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে এবং দিনমজুর শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু কষ্টে রয়েছে। আমি স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছে এই মাস ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু তাপমাত্রা এই 13-14 ডিগ্রি এবং 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে এবং আগামী মাসে তাপমাত্রা বৃদ্ধির কথা বলছে আবহাওয়া অফিস। এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। যশোরের বাবলাতলা এলাকায় ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ধসে পড়েছে অন্তত 80টি পরিবারের বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, সরকার দলীয় নেতাদের প্রভাব এবং পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে এই দুর্ভোগের শিকার হয়েছেন তারা। বিস্তারিত সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। নদীতে ঘরবাড়ি হারিয়েছেন যশোরের বাবলাতলা এলাকার ভৈরব পাড়ের অন্তত 80টি পরিবার। কিছু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন অক্টোবরের ভারী বৃষ্টিপাতে। নদী ভাঙ্গনে অনেকে আবার তাদের মাথা গোজার ঠাইটুকুও হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও পায়নি কোনো সমাধান। 20 বছর ধরে আমরা এখানে নদীর পাড়ে রয়েছি, আমাদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। বালি তোলার কারণে আমাদের অনেক সমস্যা, ঘরবাড়ি ধসে ভেঙে পড়ে গেছে। তিলে 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 করে একটা ঘর করছি, সেই ঘরটাই বালি উত্তোলনের কারণে আমার নদীতে বিলীন হয়ে গেছে। রিসেন্টলি বাড়িটা করেছে, বাড়িটা করার সম্ভবত 2 মাসের ভিতর ভেঙে পড়েছে। আমরা এখন সম্পূর্ণ গৃহহীন এক প্রকার। ভৈরব নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শহরের কসবা ঘোষপাড়া এবং বাবলাতলা এলাকার নদীর পাড়ের বিভিন্ন স্থাপনা ধসে পড়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। প্রভাবশালী এক চক্র এই বালু উত্তোলন করেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। আমার গ্রামের বাড়ি জমি জায়গা ছিল, সেগুলো বেশি নিয়ে আমি এখানে এই বাড়িটা করছি। বালি তোলার কারণে আমার এই ক্ষতিগুলো হয়েছে। এখন আমি চাই আমার এই ক্ষতিপূরণ দিক। বর্ষার সিজন আসলে আস্তে আস্তে ডাবদে পুরো বিল্ডিং সহ ঘর সহ সব ভেঙে পড়েছে। এই ক্ষতিগুলো তো কে দেবে আমাদের? এদিকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এবার যশোর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বছরগুলোর তুলনায় খুব বেশি, যার কারণে নদ নদীতে পানি প্রবাহ, পানি নিষ্কাশনের পরিমাণটা বেশি হয়েছে। তারই প্রেক্ষিতে কিছু কিছু জায়গায় দেখা যায় যে পাড়ে ভাঙন হয়েছে বা ছোটখাটো আকারে ভাঙন দেখা দিছে। খুব তাড়াতাড়ি ওখানে বিধি মোতাবেক যেটা করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। নদী ভাঙ্গন রোধ এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভৈরবের বাসিন্দাদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। মগের মূল্যকে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। ঘটেই চলেছে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড। এবার এক কলেজ ছাত্রীকে চুরির অপবাদ দিয়ে রাত ভর আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে পরিবার প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও পায়নি কোনো সহায়তা। কোনো উপায় না পেয়ে 24 ঘন্টা পর মুক্তিপণের মাধ্যমে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে পরিবার। এমন ঘটনায় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার চায় জড়িতদের বিচার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার কলেজ ছাত্রী আঞ্জুমান গত 31 জানুয়ারি শুক্রবার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামে যান কনে সাজাতে। সবকিছু ঠিকঠাক চললেও কনে সাজানোর শেষ মুহূর্তে আঞ্জুমানের বিরুদ্ধে তোলা হয় কনের দুল চুরির অভিযোগ। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও তার সহযোগীরা মিলে চুরির অপবাদ দিয়ে কয়েক দফায় তল্লাশি চালিয়ে কিছু না পেলেও
তার উপর চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। খবর পেয়ে তার এক প্রতিবেশী আঞ্জুমানকে উদ্ধারে গেলে তাকেও আটকে রাখে অভিযুক্তরা। মুক্তিপণের জন্য পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা দিতে রাজি না হওয়ায় রাতভর স্থানীয় একটি ক্লাব ঘরে আটকে রেখে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। মুক্তিপণ দাবি করে আমাদের কাছে অনেক টাকা, তারপরে পরিবারকে জানানোর পরে পরিবার থেকে মানুষজন যায় আমাদেরকে মুক্তি নেওয়ার জন্য। আমার আব্বু শহরে আসলো, এসে টাকা নিয়ে যে আমাদের ছাড়াই আনলো 11টা থেকে 12টার দিকে। তাদের উদ্ধারে পরিবারের সদস্যরা বারবার প্রশাসনের কাছে গিয়েও পায়নি কোনো সহযোগিতা। ফলে নিরুপায় হয়ে ঘটনার 24 ঘন্টা পর শনিবার সকাল 11টার দিকে মুক্তিপণের টাকা দিয়ে উদ্ধার করে কলেজ ছাত্রী আঞ্জুমান ও সম্রাট ইসলামকে। প্রশাসনের এমন ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার। এত অসহায় লাগলো যে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে, কেউ পাশে দাঁড়ালো না। এত বিচার তো চাই। তবে অভিযুক্ত ওই ইউপি সদস্য বলছেন দুলের দাম 65,000 টাকা, তাই নেওয়া হয়েছে 50,000 টাকা। তবে কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি তার। না ওইটা ওই যে যখন ওই যে মিস হয়েছিল তখন ওই বেরতে ধাক্কা দিয়েছিল, তখন আমি ছিলাম, আমার ওই বাইক নিয়েছিল, একটা ধাক্কা দেখো হয়তো খুব বেশি হলে পারে মানে একদিকে ইতিমধ্যে তখন গায়ে কেউ হাত দেবে, আমি গায়ে কেউ হাত দিবে না, পরে আর গায়ে হাত। এ ঘটনায় পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। আপনি জানেন যে ওর জন্য কত কি পরিমাণ আমি গালাগালি করেছি, ওদেরকে দিয়ে একটা কোর্টে সাবমিশন দিয়ে দেন। এটা তো একটা মানুষকে আটকে রেখে টাকা নিতে পারে, এটা কি এটা কথা? কলেজ ছাত্রীকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। 65,000 টাকা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে বদলি বাণিজ্য, ডেপুটেশন, শিক্ষক নিয়োগে অর্থ আদায় সহ অভিযোগের শেষ নেই। অভিযোগ রয়েছে ভুলক্রমে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে এক শিক্ষকের আইডি থেকে খালেদা জিয়ার ছবি যাওয়ায় তাকে জরিমানা করা হয় 20,000 টাকা। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। 34 বছরের শিক্ষকতা পেশা থেকে অবসরে যাবেন 1.5 মাস পর। গেল বছর 5 আগস্টের আগে তার ফোনটি হাতে নেয় 7 বছরের নাতি। ভুলক্রমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ছবি চলে যায় শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষককে 20,000 টাকা জরিমানা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ। একই সঙ্গে দেয়া হয় শোকজ নোটিশ। ফেসবুক থেকে একটা ছবি কি করে পোস্ট হয়ে যায়, খালেদা জিয়ার ছবি। আমি অত্যন্ত মর্মাহত হয়েছিলাম যে আমার মতো একটা টিচার এক জায়গায় 34 বছর চাকরি করে আমাকে এইভাবে ব্যবস্থা করেছে। শুধু আমিনুলই নয়, পরিমলের হাতে হেনস্থার শিকার আরো অনেকেই। সম্প্রতি উপজেলায় নিয়োগ পাওয়া 79 জন শিক্ষকের থেকে 2,000 টাকা আদায় করারও অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন সময় নানা অজুহাতে শিক্ষকদের থেকে টাকা আদায় করার অভিযোগ আছে। একটা সিন্ডিকেট করে আমাদের টিচারদের কাছ থেকে যে কোনো সেবাতে টাকা নেই। আমাদের যোগদানের জন্য 2,000 টাকা দিতে হয়, ট্রেনিং এর জন্য 2,000 টাকা দিতে হয়, মাতৃত্বকালীন ছুটি নিতে গেলে 2,000 টাকা দিতে হয়, ইভেন মেডিকেল লিভ নেওয়ার জন্য 2,000 টাকা নিতে হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে পরিমল বলছেন তার বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। তাকে শোকজ করেছে কিনা আমার এই মুহূর্তে মনে নেই। আর যে বিষয়টা উত্থাপন হয়েছে যে সেই প্রসঙ্গে তার কাছ থেকে আমি উৎকোচ গ্রহণ করেছি, এই বিষয়টা পুরোটাই একটা ষড়যন্ত্রমূলক। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই বিষয়ে তার সম্পর্কে এরকম অভিযোগ আমি এইভাবে বৈধ কাজটার সাথে জড়িত হচ্ছে বলে কেউ অভিযোগ করেনি আমাকে। আর যদি কোনো অভিযোগ রিটেন ডকুমেন্টটা আসে তাহলে আমি তদন্ত করে ব্যবস্থা। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের এমন হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।